ভারতের সাথে পাঙ্গা নিয়ে চরম বিপাকে বাংলাদেশ। ডাঙ্গায় বাঘ তো জলে কুমির। চট্টগ্রাম দখলের পথে আরাকান আর্মি, অপরদিকে সীমান্তে প্রস্তুত শক্তিশালী ভারত। ভারত বিরোধী জিগির তুলে সাম্প্রদায়িক হিংসা আরও উচ্চতায় নিয়ে গিয়েছে বাংলাদেশের জামাত সহ বিভিন্ন মৌলবাদী সংগঠনগুলি। কখনো কলকাতা দখল তো কখনো আগরতলা অভিযানের মতো ভারত বিরোধিতার জিগির তুলে বাংলাদেশের রাজনৈতিক মহলে জনপ্রিয়তা বাড়াতে চাইছে বিএনপির মতো রাজনৈতিক দলগুলি। এই অকারণে যুদ্ধের জিগির স্বাভাবিকভাবেই উত্তপ্ত করেছে প্রতিবেশী দুই দেশের সম্পর্ককে। এমন অবস্থায় চুপ করে বসে নেই নয়াদিল্লি। সংখ্যালঘু নির্যাতন, ভারত বিরোধিতা নিয়ে ইতিমধ্যে কড়া বার্তা দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। নয়াদিল্লির পক্ষ থেকে সেই প্রতিক্রিয়া পেতেই আরও আগ্রাসী হয়ে উঠেছে ইউনূসের সরকার। সীমান্তে জুড়ে মোতায়েন করেছে তুরস্কের পাঠানো ড্রোন। এমন অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিকল্প পথের কথাও ভাবছে ভারত। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর, উত্তর পূর্ব ভারতের অসম, মণিপুর সংলগ্ন বাংলাদেশ সীমান্তে বিপুল সেনাবাহিনী মোতায়েন করছে ভারত সরকার। সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে বাংলাদেশের চট্টগ্রাম জেলা সংলগ্ন সীমান্তের কাছে প্রায় ৩৫,০০০ সেনা মোতায়েন করেছে ভারত। সেই সঙ্গে বাংলাদেশের দিকে তাক করা হয়েছে পিনাকা গাইডেড মিসাইল, যার রেঞ্জ ৭০ থেকে ৭৫ কিলোমিটার। প্রয়োজনে পরমাণু অস্ত্র বহনও সক্ষম এই ক্ষেপণাস্ত্র। ইতিহাসে প্রথমবার বাংলাদেশ সীমান্তে ভারতের এই বিপুল সেনা মোতায়েন নিঃসন্দেহে উদ্বেগ বাড়িয়েছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী ইউনূস সরকারের। এমন অবস্থায় ভারতের সঙ্গে পায়ে পা মিলিয়ে ঝগড়া করতে গিয়ে নিঃশব্দে নিজেদের বিপদ ডেকে এনেছে বাংলাদেশ। গত ১০ ডিসেম্বর চট্টগ্রাম সীমান্ত সংলগ্ন মংডু শহর দখল করে নিয়েছে মায়ানমারের বিদ্রোহী আরাকান আর্মি। চট্টগ্রাম সীমান্তে বয়ে চলা নাফ নদীর পুরো নিয়ন্ত্রণ নিয়েছে ওই গোষ্ঠীটি। রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন প্রদেশ থেকে রোহিঙ্গা অনুপ্রবেশ এই মুহূর্তে সবথেকে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের। আর এখন বাংলাদেশিদের কাছে আতঙ্কের অপর নাম নাফ নদী। কারণ কোনো বাংলাদেশি দেখলেই গুলি চালাতে ১ সেকেন্ডও ভাবছে না আরাকান আর্মিরা। কূটনৈতিক মহলের মতে এমনভাবে চললে অদূর ভবিষ্যতে হয়তো চট্টগ্রাম হারাতে হতে পারে বাংলাদেশকে। অপরদিকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে দ্রুত যোগাযোগ গড়ে তুলতে মায়ানমারের সঙ্গে সুসম্পর্ক গড়তে চাইছে ভারত। সেই কারণেই মায়ানমারের সিতওয়েতে ভারতের কালাদান বন্দর, সড়ক যোগাযোগ, গ্যাস পাইপলাইন সহ একাধিক ক্ষেত্রে বিনিয়োগ করেছে নয়াদিল্লি। আয়না ঘরে গুমকাণ্ডে জড়িত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জানালো ইউনূসের তৈরি কমিশন। সরকারের বিরোধিতা করলেই হঠাৎ নিখোঁজ। শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় সরকার বিরোধীদের তুলে নিয়ে যাওয়ার অভিযোগ বারবার উঠেছে। বিনা বিচারে তাদের গোপন বন্দিশালায় আটক করে রেখে দিনের পর দিন চলত অত্যাচার। কেউ কেউ সেই অত্যাচার সহ্য করে ফের বাড়ি ফিরতেন। বহু মানুষের আর কোনোদিন সন্ধান মেলেনি। লোকমুখে এই গোপন বন্দিশালার নাম হয়ে যায় আয়নাঘর। এবার বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার দাবি করল, বিনা বিচারে এভাবে মানুষকে গুম করার ঘটনায় সরাসরি জড়িত ছিলেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রের মদতে বিরোধীদের গুম করা নিয়ে ৫ সদস্যের তদন্ত কমিশন গঠন করেছিল মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধায়ক সরকার। শনিবার ওই কমিশন অন্তর্বর্তী রিপোর্ট জমা দিয়েছে। তাতে বলা হয়েছে, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনা এবং পুলিশের শীর্ষ আধিকারিকদের সরাসরি নির্দেশে গোপন বন্দিশালায় মানুষকে আটকে রেখে চরম অত্যাচার করা হতো। খুন করে লোপাট করে দেওয়া হতো দেহ। কমিশন জানিয়েছে ৩৫,০০০-এর বেশি মানুষকে এভাবে গুম করা হয়েছে। বাংলাদেশের মানব অধিকার কর্মী এবং কমিশনের সদস্য সাজ্জাদ হোসেন জানিয়েছেন, এখনও পর্যন্ত ১,৬৭৬টি গুম করার অভিযোগ তারা নথিভুক্ত করেছেন। তার মধ্যে ৭৫৮টি অভিযোগ তারা খতিয়ে দেখছেন। তাতে দেখা গিয়েছে এর মধ্যে ২০০ জনের আর কোনোদিন সন্ধান মেলেনি। ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকায় এরকম ৮টি আয়নাঘরের খোঁজ মিলেছে। শেখ হাসিনার দেশত্যাগের পর কয়েকজন বন্দী ওই আয়নাঘর থেকে মুক্তিও পেয়েছেন বলে জানা যাচ্ছে। রিপোর্ট পাওয়ার পর প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, শেখ হাসিনার পাশাপাশি তার প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের প্রাক্তন ডিরেক্টর জেনারেল জিয়াউল আহসান, পুলিশ আধিকারিক হারুন উর রশিদ সহ একাধিক ব্যক্তি এই গুমের সঙ্গে জড়িত। প্রবল গদির লোভ। তবে চাপের মুখে বাংলাদেশের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা মোহাম্মদ ইউনূসের। উত্তাল বাংলাদেশে শান্তি ফেরাতে প্রয়োজন নির্বাচন, কিন্তু ক্ষমতার লোভে ভোট প্রক্রিয়া নিয়ে আগ্রহ দেখাচ্ছেন না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস।
এমনটাই অভিযোগ উঠেছে বারংবার। এই পরিস্থিতিতে বিজয় দিবসে ভাষণের মাঝে নির্বাচনের সম্ভাব্য সময় জানিয়ে দিলেন মোহাম্মদ ইউনূস। সোমবার বিজয় দিবসে বাংলাদেশের সংবাদ মাধ্যমে মোহাম্মদ ইউনূসের ভাষণ সরাসরি সম্প্রচার করা হয়। সেখানে ভোটের সম্ভাব্য সময় জানিয়ে দিয়েছেন তিনি। বলেন, 2025 সালের শেষ দিকে নির্বাচন হবে বাংলাদেশে। তবে নির্বাচন কমিশন এবং সংবিধান সংস্কার কমিশনের ওপর নির্ভর করছে গোটা বিষয়টি। সেক্ষেত্রে ভোট পিছোতে পারে আরও 6 মাস, জানিয়েছেন মোহাম্মদ ইউনূস। অপরদিকে মরিয়া ভারতের মোদী সরকার। আজকেই লোকসভায় পেশ হচ্ছে এক দেশ এক ভোট বিল। এক দেশ এক ভোট নীতি কার্যকরে মরিয়া মোদী সরকার। আজ মঙ্গলবার সরকারের তরফে এই বিল লোকসভায় পেশ করা হচ্ছে। সরকারি বিবৃতি অনুযায়ী খবর পাওয়া গিয়েছে, বিজেপি সহ এনডিএ শিবিরের সকল সাংসদদের মঙ্গলবার আজ লোকসভার অধিবেশনে হাজির হবার নির্দেশ দেওয়া হয়েছে। গত 12 ডিসেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এক দেশ এক ভোট সংক্রান্ত কমিটির রিপোর্টকে অনুমোদন দিয়েছিল তৃতীয় মোদী মন্ত্রিসভা। বিজেপির দীর্ঘদিনের নির্বাচনী প্রতিশ্রুতিগুলির মধ্যে অন্যতম এক দেশ এক ভোট নীতি কার্যকর। জানা গিয়েছে, লোকসভায় বিল পেশের পর কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল সম্ভবত লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে বিস্তারিত আলোচনার জন্য সেটি সংসদের যৌথ কমিটিতে পাঠাতে অনুরোধ করবেন আজকে। লোকসভার স্পিকার ওম বিড়লা মঙ্গলবার আজ সন্ধ্যার মধ্যে কমিটি গঠনের ঘোষণা করতে পারেন। উল্লেখ্য, বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদ সংখ্যার আনুপাতিক শক্তির নিরিখে সংসদের যৌথ কমিটি গঠন করা হয়ে থাকে। এক্ষেত্রে বিজেপি বৃহত্তম দল হওয়ায় কমিটির সভাপতিত্ব করবে এবং একাধিক সদস্য পদও পাবে তারা। এই বিলের বিরুদ্ধে সোচ্চার কংগ্রেস, তৃণমূল, বাম সহ বিরোধী দলগুলি। তাদের মতে বিলটিকে গণতন্ত্র বিরোধী, ভারতের গণতন্ত্রকে দুর্বল করার জন্য একটি কর্তৃত্ববাদী পদক্ষেপ। পাল্টা মোদী সরকারের যুক্তি, এক দেশ এক ভোট কার্যকর হলে নির্বাচনের খরচ যেমন কমবে, তেমনই একটি ভোটার তালিকাতে দুটি নির্বাচন করা হবে। ফলে সরকারি কর্মীদের তালিকা তৈরির কাজের চাপ কমবে। ভোটের আদর্শ আচরণ বিধির জন্য সরকারের উন্নয়নমূলক কাজও বারে বারে ব্যাহত হবে না। ভিক্ষা দিলেই মিলবে এবার চরম শাস্তি। কোনো ভিক্ষুককে ভিক্ষা দেওয়া যাবে না, তাহলেই দায়ের হবে আপনার বিরুদ্ধে মামলা। আগামী বছরের প্রথম দিন, জানুয়ারি মাসের প্রথম দিন থেকেই এমন নতুন নিয়ম জারি হচ্ছে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোর শহরে। জেলার কালেক্টর আশিস সিং জানিয়েছেন, ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ করতেই ব্যবস্থা। গত কয়েক মাসে বেশ কয়েকটি অভিযান চালানো হয়। সেখানে দেখা গিয়েছে ভিক্ষাবৃত্তির সঙ্গে যুক্ত অনেকে বেশ অবস্থা সম্পন্ন, অনেকে পুনর্বাসনও দেওয়া হয়েছে। তাই ইন্দোরের সমস্ত বাসিন্দাদের কাছে আবেদন, তারা মানুষকে ভিক্ষা দিয়ে পাপের অংশীদার যেন না হয়। ইন্দোর সহ 10টি শহর ভিক্ষুক মুক্ত করার পাইলট প্রকল্প শুরু হয়েছে মধ্যপ্রদেশে। পশ্চিমবঙ্গ রাজ্যবাসীর জন্য বড় সুখবর। মমতা ব্যানার্জির উপহার, আবাস যোজনার টাকা পাঠানো শুরু হচ্ছে আজকে থেকেই। রাজ্যের 12 লক্ষ প্রান্তিক মানুষের অ্যাকাউন্টে আবাস যোজনার বাড়ি তৈরির প্রকল্পের টাকা পাঠানোর কাজ শুরু হচ্ছে আজ মঙ্গলবার থেকে। নবান্ন সভাঘর থেকে প্রকল্পের সুবিধে প্রদানের আনুষ্ঠানিক সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কেন্দ্র টাকা না দেওয়ায় রাজ্যের নিজস্ব কোষাগার থেকে খরচ করে প্রকল্প বাস্তবায়িত করছে রাজ্য সরকার। সেই মতো এদিন বেশ কয়েকজন উপভোক্তার হাতে আবাস প্রকল্পের টাকা তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। একজনের টাকা যেন কোনোভাবেই অন্যের অ্যাকাউন্টে না যায়, বা এক ব্যক্তি দুবার বাংলার আবাস যোজনা প্রকল্পের সুবিধে বা টাকা যাতে না পান, সেজন্য একেবারে বিডিওদেরকে টাকা ছাড়তে, সেই কারণে একেবারে বিডিওদের টাকা ছাড়তে উপভোক্তাদের নামের বিল ট্রেজারিতে পাঠানোর নির্দেশ দিয়েছে নবান্ন। সরাসরি বিডিও নজরদারিতেই করতে হবে টাকা ছাড়ার কাজ। মোট 1,20,000 টাকার মধ্যে প্রথম কিস্তিতে এক একজন উপভোক্তা পাচ্ছেন 60,000 টাকা করে। তবে জঙ্গলমহলের কিছু অঞ্চল সহ দুর্গম এলাকার উপভোক্তারা 1,30,000 টাকা করে পাচ্ছেন আবাস যোজনায় বাড়ি তৈরি করার প্রকল্পে। ইতিমধ্যে প্রত্যেকটি জেলা প্রশাসন উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর জন্য প্রয়োজনীয় সমস্ত কাজ এগিয়ে রেখেছে। মুখ্যমন্ত্রীর হাতে আজকে প্রকল্পের সূচনা হলে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে। ইতিমধ্যে পঞ্চায়েত দপ্তরের তরফে জেলাগুলিকে মোট 6,500 কোটি টাকা পাঠানো হয়েছে। আগামী কয়েকদিনে পর্যায়ক্রমে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। রাজ্যের পঞ্চায়েত কর্মচারীদের জন্য বড় ঘোষণা। জানুয়ারি মাস থেকে স্বাস্থ্য বিমার সুবিধে পাচ্ছেন পঞ্চায়েত কর্মীরা। রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েতের কর্মীদের জন্য বড় সুখবর। নতুন বছরের শুরু থেকেই রাজ্য সরকারের স্বাস্থ্য বিমা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল
হেলথ স্কিমের সুবিধে পেতে শুরু করছেন রাজ্যের প্রায় 50,000 পঞ্চায়েত কর্মী, পেনশন প্রাপক এবং তাদের উপর নির্ভরশীল পরিবারের সদস্যরা। সব মিলে উপকৃত হবেন প্রায় 1,20,000 মানুষ। 1 বছর আগেই পঞ্চায়েতের কর্মীদের জন্য স্বাস্থ্য বীমা সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। কাজকর্ম শুরু হয় তখন থেকে। ইতিমধ্যে পোর্টালে নাম তোলার কাজ শেষ হয়েছে। এবার সেই পোর্টালে ক্লেম তোলার পরিষেবা চালু হতে চলেছে। ফলে কোনো পঞ্চায়েত কর্মচারীর বিমার সুবিধা প্রয়োজন পড়লে নির্দিষ্ট পোর্টালে আবেদন করতে পারবেন। আবেদনের 10 থেকে 15 দিনের মধ্যেই তারা টাকা পাবেন বলে জানা যাচ্ছে। গত ডিসেম্বরে পঞ্চায়েত কর্মীদের স্বাস্থ্য বীমার সুবিধা দেওয়ার ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা। বিজ্ঞপ্তি জারি হয়েছে 10 জানুয়ারি। পঞ্চায়েত কর্মীরা সেই থেকে ওই বিমার সুবিধা পাওয়ার অপেক্ষায় আছেন। জানা গেছে ক্যাশলেস চিকিৎসার সুবিধা পেতে তাদের আরও বেশ কিছুদিন সময় লাগবে।